বৃদ্ধ সীমাকে তাকাতেই এক অদ্ভুত টান অনুভব করল। সে শুধু তাকিয়েই থাকল, চোখ সরাতে পারল না। রাজস্থানের মরুভূমিতে বালির টিলার মাঝখানে একটি কাঁচা মাটির ঘর ছিল। সেই ঘরে 100 বছর বয়সী এক বৃদ্ধ একা থাকত। আজও বৃদ্ধ গভীর ঘুমে ঘুমাচ্ছিল। রাতের নিস্তব্ধতা ছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। বৃদ্ধ চমকে উঠে বসল। তার চোখ খুলে গেল। সে নিজেকে বলল, এই সময় আমার ঘরে কে আসতে পারে? এখানে এই নির্জনে তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু তখনই দরজায় আরো জোরে জোরে শব্দ হতে লাগল। বৃদ্ধ বিছানা থেকে উঠল। ধীরে ধীরে দরজার দিকে গেল এবং দরজা খুলতেই বাইরে যা দেখল তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সামনে এক তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম ছিল সীমা। বৃদ্ধ সীমাকে তাকাতেই এক অদ্ভুত টান অনুভব করল। সে শুধু তাকিয়েই থাকল, চোখ সরাতে পারল না। বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি কে? আর এই নির্জন জায়গায় এই সময় কি করছো? সীমা উত্তর দিল, আমি আজমের যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আমাকে তোমার ঘরে এক রাত থাকতে দাও, সকাল হলে চলে যাব। বৃদ্ধ সীমাকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে গেল। সে বলল, ভিতরে এসো। সীমা ঘরের ভিতরে এলো। বৃদ্ধ তাকে এক কোণ দেখিয়ে বলল, এখানেই শুয়ে পড়ো। সীমা শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। কিন্তু রাতের শেষ প্রহরে সে অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। ধীরে চোখ খুলে দেখল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে আছে। সে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সীমা হঠাৎ উঠে বসল। বলল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? বৃদ্ধ বলল, কিছু না। তোমার ঠান্ডা লাগছে ভেবেছি, চাদর দিতে এসেছি। সীমা রাগ করে চাদর নিল, গায়ে দিল এবং আবার শুয়ে পড়ল। কিন্তু সীমা ঘুমিয়ে পড়ার পরও বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা। সে শুধু সীমাকে তাকিয়ে রইল। সকাল হল। সীমা ধন্যবাদ জানালো এবং ঘর থেকে বেরিয়ে যেতে লাগল। তখন বৃদ্ধ বলল, কোথায় যাবে? তুমি এক তরুণ মেয়ে। আজমের তো এখান থেকে অনেক দূরে। বৃদ্ধ কাছে এলো, সীমার হাত ধরল, বলল, আজকের রাতটা থেকে যাও, শুধু এক রাতের কথা। সীমা রাগ করে হাত ছাড়িয়ে বলল, এর মানে কি? বৃদ্ধ বলল, তারপর আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি, যেন মনে মনে কোনো ফন্দি আসছে। সীমা তার কথায় বিশ্বাস করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। বৃদ্ধ তাকিয়ে রইল, যেন সে চাইছে সীমা তার কাছে চলে আসুক। রাত হয়ে গিয়েছিল। সীমা কোণে নিজের বিছানায় শুয়ে পড়ল। বৃদ্ধও নিজের বিছানায় শুয়ে পড়ল। যখন রাতের শেষ প্রহর এলো, চারপাশে গভীর নিস্তব্ধতা। বৃদ্ধ চুপি চুপি উঠল। ধীরে ধীরে পা টিপে সীমার কাছে গেল। অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর তার পাশে বসে পড়ল। আলতো করে সীমার কপালে হাত বুলাতে শুরু করল। হঠাৎ সীমার চোখ খুলে গেল। সে হকচকিয়ে উঠে বসল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? রাগের সঙ্গে জিজ্ঞেস করল। বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। তারপর বলল, আমি বালিশ দিতে এসেছি। তুমি বালিশ ছাড়া শুয়ে আছো, তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। এই নাও বালিশ। সীমা বালিশ নিল। মুখ ফিরিয়ে রাগ করে বলল, যাও এখান থেকে। বৃদ্ধ ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। রাতের বেলা সে নিজের সঙ্গে কথা বলতে লাগল। সকালে তো সীমা চলে যাবে। আজই তো আমার শেষ সুযোগ ছিল, কিন্তু সেটাও চলে গেল। তারপর বলল, না, আমি তাকে এভাবে যেতে দেব না। কোনো না কোনো ফন্দি আটতে হবে। কাল তাকে কোনোভাবে আটকাতে হবে। এইসব চিন্তায় ডুবে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল। সকাল হল। সীমা উঠে বৃদ্ধের কাছে এলো। বলল, যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা করে দাও। বলো, কি ব্যবস্থা করেছ? বৃদ্ধ কিছুক্ষণ আকাঙ্ক্ষাভরা চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, না, তুমি আজ এখানে থেকে যেতে হবে। বৃদ্ধের এই কথা শুনে সীমা অবাক হয়ে তার দিকে তাকাল।
জিজ্ঞেস করল, কেন? আমি আজ কেন যেতে পারবো না? বৃদ্ধ বলল, তোমাকে এক রাত আরও থাকতে হবে। সীমা অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? কি ব্যাপার? সব ঠিক তো? আমি কেন থাকব? বৃদ্ধ নরম কণ্ঠে বলল, এখনো তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। আশা করি কাল এক কাফেলা এখান দিয়ে যাবে আজমেরের দিকে। সীমা কাফেলার কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ভাবল, ঠিক আছে, কাল কাফেলার সঙ্গে চলে যাব। আজকের রাতটা এখানেই থেকে যাই। বৃদ্ধ এটা শুনে মনে মনে খুব খুশি হল। নিজেকে বলল, এক রাত আরও পেয়ে গেলাম। সারাদিন বৃদ্ধ দূর থেকে বসে তাকে দেখতেই থাকল। তার দৃষ্টি আরও গভীর হয়ে উঠেছিল। রাত নেমে এলো। সীমা নিজের বিছানায় শুয়ে পড়ল। বৃদ্ধ নিজের বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার মন এখন অস্থির। সে শুয়ে রইল, কিন্তু তার চোখ ছাদের দিকে ছিল না। সে ঘরের কোণে শুয়ে থাকা সীমার দিকে তাকিয়েছিল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল। হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন উঠছিল। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠল। চুপি চুপি সীমার কাছে গেল। তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। তারপর তার পাশে বসে তার চুলে আলতো করে হাত বুলাতে লাগল। হঠাৎ সীমা একটু নড়েচড়ে উঠল। বৃদ্ধ ভয় পেয়ে গেল। যদি সে জেগে যায়। ঘাবড়ে গিয়ে দ্রুত নিজের বিছানায় ফিরে এলো। কিন্তু সেখান থেকেই সীমার হাত ধরল। তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয়, যেন কোনো পুরনো পিপাসা জেগে উঠেছে। হঠাৎ সীমার চোখ খুলে গেল। সে চিৎকার করে উঠল, কিন্তু বৃদ্ধ তৎক্ষণাৎ তার মুখ চেপে ধরল, যেন শব্দ বাইরে না যায়। তারপর তাড়াতাড়ি নিজের বিছানায় ফিরে গিয়ে এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি। সীমা সারা রাত ভাবতে থাকল, এই বৃদ্ধ আমার কাছে কেন এসেছিল? কি করার চেষ্টা করছিল? তার ইচ্ছা ঠিক মনে হচ্ছে না। ভয়ে সে কাঁপতে থাকল। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল। সকাল হল। সীমা উঠে বৃদ্ধের কাছে এলো। জিজ্ঞেস করল, কাফেলা এসেছে কি? এখন আমাকে যেতে দাও। বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কিন্তু কাফেলা তো এখনো আসেনি। সীমা চমকে উঠল। বলল, কিন্তু তুমি তো বলেছিলে কাফেলা আজ আসবে। বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আসার কথা ছিল। হয়তো সন্ধ্যার মধ্যে আসবে। সীমা বলল, আমি এখন আর থাকতে পারব না। বৃদ্ধ শুধু মাথা নেড়ে চুপ করে রইল। সে এখন ঘরের উঠানে বসে দূর থেকে সীমার দিকে সেই অদ্ভুত চোখে তাকিয়েছিল। সীমা মনে মনে বলল, তার দৃষ্টি মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। আমি এক তরুণী মেয়ে। কে জানে তার মনে কি চলছে। সে ভাবল, এই লোকটা রাতে আমার কাছে এসেছিল, আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। আজ যাই হোক, রাতটা আর এখানে থাকা যাবে না। সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক, আমাকে চলে যেতেই হবে। বৃদ্ধ এখনো দূর থেকে সীমার দিকে তাকিয়েছিল, ঠিক যেমন এক শিকারী নিজের শিকারকে দেখে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। সীমা তার কাছে আসতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বৃদ্ধ নিজে কাছে চলে এলো। সে বলল, মনে হয় কাফেলা এখন সকালে আসবে। ভাবলাম তোমাকে নিজে গিয়ে জানিয়ে দেই। তাদের অনেক মালপত্র থাকে, তাই ধীরে ধীরে চলে। আজকের রাতটা আরেকবার থেকে যাও। সীমার আগে বলল, আমি আর থাকতে পারবো না। কাফেলা আসুক বা না আসুক, আমি এখনই চলে যাচ্ছি। আর সহ্য করতে পারছি না। বৃদ্ধ আরো কাছে এলো। বলল, আর অল্প সময়েই রাত হয়ে যাবে। তুমি এক তরুণী মেয়ে। এই মরুভূমিতে রাতের বেলা কোথায় যাবে? এখানে বন্য পশুরাও ঘোরে। যদি কোনো ক্ষতি হয়ে যায়। তার গলায় উদ্বেগের চেয়ে কৌশল বেশি ছিল। সীমা নিশ্চিত হল, এ আবার নতুন চাল। তবু ভাবল, ঠিক আছে, থেকে যাই। তারপর দুইভাবে বলল, কিন্তু এটাই শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমি চলে যাব। বৃদ্ধ হাসল এবং বলল, ঠিক আছে। কিন্তু তার হাসিতে অন্য কিছু লুকানো ছিল।
রাত হয়ে গিয়েছিল। সীমা এখন পুরোপুরি সতর্ক ছিল। সে কোণের বিছানায় শুয়ে রইল, কিন্তু চোখ খোলা ছিল। ভয় আর সন্দেহে ডুবেছিল। ধীরে নিজের মনে বলল, আশা করি এই রাতটা দ্রুত কেটে যাবে। তারপর বলল, হ্যাঁ। চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন ঘুমিয়ে গেছি। বৃদ্ধ নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু তার এক চোখ খোলা ছিল। সে বারবার সীমার দিকে তাকিয়ে দেখছিল। সত্যিই কি সে ঘুমিয়ে গেছে? যখন তার মনে হলো সীমা আর নড়ছে না, তখন চোখ বন্ধ করল, কিন্তু মন এখনো অস্থির। কিছুক্ষণ পর যখন নিশ্চিত হলো যে সীমা ঘুমিয়ে পড়েছে, তখন ধীরে ধীরে উঠে তার দিকে হাঁটল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার নিঃশ্বাস শুনছে। তারপর সীমার পায়ের কাছে বসে তার পা আলতো করে ছুঁয়ে বুলাতে শুরু করল। হঠাৎ সীমার চোখ একটু খুলে গেল। বৃদ্ধ বুঝে ফেলল এবং তৎক্ষণাৎ পিছিয়ে গেল। এবার সে সীমার কপালে হাত বুলাতে শুরু করল। হঠাৎ সীমা চোখ খুলে ফেলল। সে মুখ ঘুরিয়ে নিচের দিকে তাকাল। কিছু বলল না, কিন্তু তার শরীরের নড়াচড়া বুঝিয়ে দিচ্ছিল যে সে জেগে গেছে। বৃদ্ধ চুপচাপ উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না। সকাল হয়ে গিয়েছিল। সীমা উঠে সরাসরি বৃদ্ধের কাছে গেল। কড়া স্বরে জিজ্ঞেস করল, হ্যাঁ, তোমার কাফেলা এসেছে? না আবার নতুন কোনো অজুহাত? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কাফেলা তো আসেনি। সীমা রেগে উঠল, আমি তো আগেই জানতাম কোনো কাফেলা আসবে না। তুমি অন্য কোনো উদ্দেশ্যে আমাকে এখানে আটকে রেখেছ। আমি সব বুঝে গেছি। এখন আমি এক মুহূর্ত এখানে থাকব না। চলো, আমি চলে যাচ্ছি। সে যখন কুটির থেকে বেরোতে যাচ্ছিল, তখন বৃদ্ধ হঠাৎ তার সামনে দাঁড়িয়ে পথ আটকাল। বলল, তুমি এখান থেকে যেতে পারবে না। সীমা বলল, রাস্তা থেকে সরে যাও, না হলে আমি চিৎকার করব। বৃদ্ধ শান্ত স্বরে বলল, তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না। সীমার আগে চিৎকার করে উঠল, তুমি কি চাও? কেন আমাকে আটকাচ্ছ? তুমি তো আমার বাবার বয়সী। একটু লজ্জা করো, একটু বিবেক রাখো। বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, যেমন তুমি ভাবছ তেমন কিছু না। তুমি যে ব্যক্তিকে খুঁজতে আজমের যাচ্ছ, কে জানে সে এখানেই কোথাও আছে। সীমা বলল, আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আর তোমার জানা কিভাবে যে আমি আজমেরে কাউকে খুঁজতে যাচ্ছি? বৃদ্ধ বলল, এটা এখন বলতে পারবো না, কিন্তু যদি তুমি আজকের রাতটা এখানেই থাকো, তাহলে সেটা তোমার পক্ষে ভালো হবে। সীমা অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, আবার সেই চাল। এই বৃদ্ধ বারবার আমাকে কেন আটকে রাখছে? আসলে এর মাথায় কি চলছে? বৃদ্ধ বলল, আমি বলেছি না, শুধু আর এক রাত থেকো। কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর পাবে, আর হয়তো তোমার আজমের যাওয়ারও দরকার পড়বে না। সীমা এখন দ্বিধায় পড়ল। বিস্ময়ে নিজেকেই দেখতে লাগল। কিভাবে সে জানে আমি কাকে খুঁজছি আর আমার কি সমস্যা? সীমার মনে প্রশ্নের ঝড় উঠল, কিন্তু এখন সে বৃদ্ধের উপর একটু বিশ্বাস করতে পারল না। সে বৃদ্ধকে ধাক্কা দিল এবং কুটির থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ তার পেছন পেছন দৌড়ে গিয়ে চিৎকার করল, থামো, সব শেষ হয়ে যাবে যদি তুমি চলে যাও। অনেক দূর যাওয়ার পর সীমা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল, কিন্তু মনে ভয় আর অস্থিরতা ছিল। হঠাৎ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বৃদ্ধ এসে গেল। তার নিঃশ্বাস ভারী, কিন্তু গলায় এখনো এক রহস্যময় ভাব। বলল, আমি শেষবারের মতো বলছি, যদি তুমি আবার সেই ঘরে ফিরে যাও, তাহলে হয়তো তোমার আজমের যাওয়ার প্রয়োজন হবে না। সীমা ক্লান্ত কিন্তু কণ্ঠে বলল, যদি কোনো কথা থাকে তাহলে স্পষ্ট করে বলো। বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সেটা এখন বলতে পারবো না। এখন বললে সব শেষ হয়ে যাবে। তবে এতটুকু বলতে পারি, তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছ। সীমা এটা শুনে স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ, আমি আমার স্বামীকে খুঁজছি। সে অনেক দিন ধরে নিখোঁজ। আমি অনেক জায়গায় খুঁজেছি,
এখন আজমেরের দিকে যাচ্ছি। কিন্তু তোমার এসব জানা কিভাবে? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ গম্ভীরভাবে বলল, আমি সব জানি, কিন্তু তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। তাহলেই তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারব। সীমা এই অদ্ভুত শর্ত শুনে ভয় পেল। সন্দেহ আর অস্বস্তিতে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। এটা কি আবার কোনো নতুন চাল? এখন এই রাত সে আমার সঙ্গে কি করতে চায়? মনে মনে ভাবতে লাগল। বৃদ্ধ স্থির হয়ে দাঁড়িয়েছিল, খুব গম্ভীর, খুব শান্ত। তার চোখ এখনো সীমার উপর স্থির ছিল। কিছুক্ষণ ভাবার পর সীমা বলল, ঠিক আছে, চলো, আর এক রাত সেখানে থেকে যাই। এটা শুনে বৃদ্ধের মুখ আনন্দে ভরে উঠল। তার চোখে ঝিলিক দেখা গেল, যেন কোনো লক্ষ্য কাছে চলে এসেছে। বলল, ঠিক আছে। সীমা ও বৃদ্ধ এখন আবার ঘরের দিকে হাঁটতে শুরু করল। সীমা সামনে হাঁটছিল, বৃদ্ধ তার পেছনে হাঁটছিল। তার চলায় এবার কোনো তাড়াহুড়ো ছিল না, বরং এক ধরনের স্থিরতা ছিল। কিন্তু তার চোখে এখনো সেই পুরনো অস্থিরতা জেগেছিল। মনে মনে ভাবছিল, আজকের রাত কত কষ্টে পেয়েছি, এই রাতকে আমি এভাবে যেতে দেব না। রাত নেমে এলো। সীমা এখন অনেক বেশি সচেতন ছিল। নিজের বিছানায় শুয়ে রইল, কিন্তু চোখ খোলা ছিল। সে জেগেই ছিল। আস্তে আস্তে নিজের সঙ্গে কথা বলছিল এবং সামান্য কোনো শব্দ শুনলেই চমকে উঠছিল। বৃদ্ধ তার বিছানা থেকে তাকে দেখছিল। যখন রাতের শেষ প্রহর এলো এবং মনে হলো এখন হয়তো ঘুমের প্রভাব পড়ছে, তখন সে ধীরে ধীরে উঠে সীমার পাশে গিয়ে বসল। সে সীমার দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে রইল। তারপর সীমার হাত ধরে নিজের বুকে চেপে ধরল। সীমা হঠাৎ হাত ছাড়িয়ে নিল এবং রাগে মুখ ফিরিয়ে নিল। বৃদ্ধ চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু এক অপেক্ষা, যার শেষ সময় ঘনিয়ে আসছিল। ভোরের প্রথম আলো কুটিরের মাটির দেয়াল পেরিয়ে ভিতরে ঢুকল। সীমা আগেই জেগে উঠেছিল। তার মুখে ঘুম নয়, বরং স্পষ্ট ভয় ও অস্থিরতা ছিল। এবার সে কিছু না বলে, বৃদ্ধকে কিছু না জিজ্ঞেস করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কুটির থেকে বেরিয়ে যেতেই তার চোখ পড়ে এক কোণে বসে থাকা এক ব্যক্তির দিকে। সেখানে এক যুবক বসেছিল, সুন্দর, উজ্জ্বল মুখ, পরিপাটি পোশাক পরা, কিন্তু তার মুখ অন্যদিকে ঘোরানো ছিল। সীমা বিস্ময়ে তাকিয়ে রইল। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? যুবক ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকাল। সীমা তাকে দেখে অবাক হয়ে গেল, যেন পায়ের নিচের মাটি সরে গেল। সে চিৎকার করে উঠল, এ তো আমার স্বামী নিতিন। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখ ভরে গেল অশ্রুতে। এই মুহূর্ত তার কাছে যেন কোনো জাদুর মতো ছিল। সীমা বলল, তুমি এখানে কিভাবে এলে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? নিতিন তাকে জড়িয়ে ধরে ধীরে বলল, না, এটা স্বপ্ন নয়, সত্যি, আমি ফিরে এসেছি। সীমার আনন্দের কোনো সীমা রইল না। বহু বছর ধরে যাকে খুঁজছিল, আজ সে তার সামনে দাঁড়িয়ে। সীমা জিজ্ঞেস করল, কিন্তু তুমি কোথায় ছিলে? আর এই বৃদ্ধের ঘরে কিভাবে এলে? লোকটা তো মোটেও ভালো মনে হয়নি। তুমি কি তাকে চেনো? নিতিন তার চোখে চোখ রেখে তাকাল। এখন তার চোখে রহস্য নয়, শান্তি ছিল। সে বলল, আগে বৃদ্ধকে ডেকে আনো, দেখো সে কোথায়। সীমা কুটিরের প্রতিটি কোণে খুঁজল, কিন্তু বৃদ্ধ কোথাও ছিল না। ফিরে এসে বলল, সে তো নেই, মনে হচ্ছে হাওয়া হয়ে গেছে। কোথায় গেল সে? নিতিন গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কোথায় গেছে সেটা তুমি এখন নিজেই বুঝতে পারবে। কিন্তু তার আগে কি জানতে চাও না আমি এত বছর কোথায় ছিলাম? সীমা এক নিঃশ্বাসে বলল, হ্যাঁ, বলো তুমি কোথায় ছিলে। এখন গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। নিতিন বলতে শুরু করল, একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। পথে এক বৃদ্ধ আর এক অত্যন্ত সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ দেখতে সাধুর মতো আর মেয়ে ছিল তরুণী, আকর্ষণীয়। আমি তাদের সঙ্গে মজা করেছিলাম। মেয়েটিকে বলেছিলাম, তুমি এই বৃদ্ধকে বিয়ে করলে কেন?
তোমার তো কোনো তরুণের সঙ্গে থাকা উচিত ছিল। কিন্তু মেয়েটি হয়তো কোনো বিদ্যা জানত। তার মধ্যে এক রহস্যময় শক্তি ছিল। সে আমার দিকে তাকিয়ে কিছু পড়ল আর ফু দিয়ে দিল। এক মুহূর্তেই আমি সেই বৃদ্ধের মতো হয়ে গেলাম। তার চেহারা আমার হল। তারপর সে বলল, এটাই তোমার শাস্তি। এখন তুমি সারা জীবন এই অবস্থায় থাকবে। সীমা অবাক চোখে শুনছিল। তার নিঃশ্বাস থেমে গিয়েছিল। নিতিন আবার বলল, তবে সে এক আশার কথা বলেছিল, যদি তোমার প্রিয়জন, যে তোমাকে ভালোবাসে, তোমাকে খুঁজতে খুঁজতে এই নির্জনে এসে তোমার সঙ্গে সময় কাটায়, তোমার আসল পরিচয় না জেনে, তাহলে তুমি আবার তোমার আসল রূপ ফিরে পাবে। আর হ্যাঁ, আরও একটি শর্ত ছিল, তুমি নিজে তোমার পরিচয় জানাতে পারবে না। সীমা কাঁপতে লাগল। কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে তুমি সেই বৃদ্ধ ছিলে? নিতিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি সেই বৃদ্ধ। নিতিনের কথা শুনে সীমা যেন পাথর হয়ে গেল। তার চোখে জল এসে গেল। কিন্তু সেই জলে অনুতাপ ও লজ্জা মিশেছিল। সে দৌড়ে গিয়ে আবার নিতিনকে জড়িয়ে ধরল। বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতেই পারিনি। নিতিন তার মাথায় হাত রেখে বলল, এতে তোমার কোনো দোষ নেই। তুমি জানতেই না আমি তোমার স্বামী। তোমার মন ছিল সৎ, তোমার নিয়ত ছিল পবিত্র, আর সেই সত্যতাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। তারপর দুজন আবার নতুন জীবন শুরু করল। এবার তাদের মাঝে কোনো রহস্য রইল না, কোনো দূরত্বও না। এখন শুধু বিশ্বাস, ভালোবাসা আর এক বন্ধন, যা শাস্তি পেরিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তা সব পরীক্ষা, সময় আর দূরত্ব পেরিয়ে ফিরে আসে। কিন্তু যদি ভালোবাসায় প্রতারণা ঢুকে পড়ে, তা শাস্তিতে পরিণত হয়। আর ধৈর্য, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন আশীর্বাদে পরিণত হয়। মানুষের বাইরের চেহারা যেমনই হোক, আসল পরিচয় তার হৃদয়ের সত্যতা ও নিয়তের পবিত্রতায় নিহিত।